জমিদার বাড়িতে এক রহস্যময় চেহারার ছেলে সর্বদা বাড়িতে আসা আগন্তুকদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। সহৃদয় জমিদার রামজয়পুরের এক ভবঘুরে সাধুসঙ্গ করে বেড়ানো ছেলে তারানাথের উপদেশে বাড়ির শান্তির কামনায় মৃত্যুঞ্জয়ের পুজো করতে বলে। আসন্ন মৃত্যুর আভাস পেয়ে করতে বলা এই পুজোর আড়ালেই খুনের রক্ত ছিটল বাড়ির চাতালে। তারানাথ কি পারবেন এই অমঙ্গলের উৎস খুঁজে বের করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক রাজপ্রতাপ বসুর কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন জমিদার বাড়ির রহস্য। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে কৌশিক, অভিযান, রাজ, আরএনএম অভিষেক, রূপঙ্কর, রৌনক, অধ্যায় ও অভিষেক। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন জমিদার বাড়ির রহস্য। রবিবার এলেই যে তারানাথের বাড়ি গিয়ে প্রতিবার গল্প শুনেছি তা কিন্তু নয়। একবার তারানাথ নিজেই কিশোরীর পাল্লায় পড়ে আমার বাড়িতে এসেছিল। সেদিন আমার স্ত্রী সকাল সকাল মেয়েকে নিয়ে বাবার বাড়িতে গিয়েছিল। ট্রামে তুলে দিতে গিয়েই কিশোরীর সাথে আমার দেখা হয়। সেখানেই ঠিক হয় এই পুরো ব্যাপারটা। দুপুরের খাবার খেয়ে খবরের কাগজটা নিয়ে বারান্দার বাইরে চলমান প্রকৃতি দেখছিলাম। এমন সময় হঠাৎ মনে হলো আমার মেয়ে আমায় ডাকল। পরক্ষণেই মাথায় এলো সে তো নেই, তবে হয়তো আমার চোখটা লেগে এসেছিল। কিন্তু তা কি করে হয়? আমি তো একটু আগেই, বলা ভালো 1 থেকে 2 সেকেন্ড আগেই রাস্তায় একজন ফুল বিক্রেতাকে দেখলাম, এবং সে এখনও আমার বাড়ির সামনের রাস্তা পেরিয়ে যেতেও পারেনি হয়তো। মনের ভেতরে অবাধ কৌতূহল জমল। চেয়ার ছেড়ে উঠে গিয়ে দরজা খুললাম। তবে সত্যি বুঝতে পারিনি যে দরজার ওপারে এত বড় একটা চমক অপেক্ষা করছে আমার জন্য। আগের থেকে মানসিক প্রস্তুতি থাকলেও কিশোরী যে তারানাথকে নিয়ে ঠিক এই সময়ে দরজার অপর দিকে অপেক্ষা করছে, এটা সেই সময়ের মানসিক টানাপোড়েনের মধ্যে মেনে নেওয়া শক্ত। আমি ফ্যাল ফ্যাল করে তাদের দিকে তাকিয়ে রয়েছি দেখে তারানাথ হেসে বলল, ওই যে তোমার ফুলওয়ালা, কিনবে নাকি ফুল? আমি অবাক হয়ে বললাম, না মানে আপনি কি জানেন এমন ছুটে এসে দরজা খোলার কারণ কি? জানি। কি করে? কিশোরী, তুমি কিছু বলছো না যে? তুমিও কি জানো কি হয়েছে? ধীরে ধীরে আরও অপ্রকৃতিস্থ হয়ে পড়ছি দেখে তারানাথ চোখের ইশারায় আমায় ভেতরে ঢোকার ইঙ্গিত করে পাশ কাটিয়ে ঘরে চলে এলো। কিশোরী আমার ঘাড়ে একটা চাপড় মেরে নিচু গলায় বলল, ঠাকুর মশাইয়ের এলেম আছে বলতে হবে। আজ ভদ্রলোককে চলতি পথেই বেশ উত্ত্যক্ত করে দিয়েছি। এসো, ভেতরে এসো। আরে ভাইয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এসো। আমি দরজা বন্ধ করে তারানাথের কাছে এলাম। সে বসার ঘরের জানলা থেকে বাইরের দিনের শেষের পরন্ত বিকেলের প্রান্তরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিশোরী একটা চেয়ার টেনে ঠিক আমার পেছনে এসে বসল। বললাম, তাহলে আমার মেয়ের ডাকটা? তারানাথ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললে, মাঝে মাঝে মনে কিছু কথা ভেসে ওঠে, যা পরে গিয়ে মিলে যায়। আমার মানসিক শক্তি তোমাদের মধ্যে সঞ্চার করতে পারলে এসব বোঝানো আরো সহজ হতো। তবে এটুকু বলতে পারি, আজ তুমি যা যা শুনলে বা দেখলে ক্ষণিকের জন্য, খুব শীঘ্রই এমন একটা কিছু তোমার অগোচরেই চকিতে সামনে চলে আসবে। মনে হবে এটা তো আমি আগের থেকেই জানি। কি মজার, তাই না ব্যাপারটা? কিন্তু আপনি ওর মনের প্রেক্ষাপটে এখন কি চলছে তা বুঝলেন কি করে? তন্ত্রবিদ্যায় এই বিদ্যাকে বলে মৌনচারণ। যদিও এর আরো অনেকগুলো দিক আছে, সে তোমরা বুঝবে না। যদি পারো আমায় একটা সিগারেট দাও তো। কিশোরী জিভ কেটে কোনো কথা না বলে এক দৌড়ে বেরিয়ে গেল বাইরে। কিন্তু 3 কাপ চা করে নিয়ে আসতে আমার তার ফিরে আসার থেকেও বেশি সময় লাগলো। ততক্ষণে তারানাথ সিগারেটের শেষ টানটুকু দিয়ে চেয়ারে বসে দেওয়ালে ঝোলানো একটা ছবির দিকে এক মনে তাকিয়ে আছে। আমি মাঝের ছোট টেবিলটার উপর চায়ের কাপ নামিয়ে রেখে বললাম, ওটি আমাদের গ্রামের একটি জমিদার বাড়ির দুর্গাপুজোর চালচিত্র।
ও বাড়ির কুলচিত্রকর আমার বাবার বন্ধু ছিলেন, তাকে দিয়েই এটা আঁকিয়ে নেওয়া। কি সুন্দর বলুন না? তারানাথ চোখ বুজে মাথা ঝুঁকিয়ে কি যেন ভাবলো এক মনে, তারপরে বলল, হয়তো এই কাহিনীটা তোমাদের স্মৃতি সংগ্রহিত হবে বলেই অপেক্ষা করছিল, না হলে এভাবে দুয়ে দুয়ে এক হয়ে যাওয়ার কথাই তো নয়। কিশোরী ধোয়া ওঠা চায়ের কাপে একটা ছোট্ট চুমুক দিয়ে বললে, দুয়ে দুয়ে এক বলতে তার মধ্যে একটি এই চালচিত্রের ছবি, আর অন্যটা হলো মৌনচারণ। সে এক ভয়াবহ ঘটনা হে। তবে তোমরা তার কতটা বিশ্বাস করবে সেটাই আমার বিশ্লেষণে বাদ সাধে নিরন্তর। তবে এইটুকু বলতে পারি, সেদিন আমি না থাকলে গ্রাম বাংলার ভয়াবহ ইতিহাসের ঘটনাগুলির মধ্যে এটিও স্থান করে নিত। ভয়াবহ ঘটনা বলতে ভৌতিক কি? তারানাথ নাবাচক মাথা নেড়ে বলল, ভয়াবহ ঘটনা হলেই কি সেখানে ভূত থাকতে হবে নাকি? কোনো একজন যদি শত শত মানুষের সামনে হঠাৎ কারোর বুকে ধারালো ত্রিশূল বিধিয়ে দেয়, তবে কি সে ঘটনা ভয়াবহ নয়? শত শত মানুষের সম্মুখে খুন? কি বিশ্বাস হচ্ছে না, তাই না? তবে বলি শোনো। তখন আমার তন্ত্র সাধনার মধ্যপথ। মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ পেয়েছি বেশ কয়েক বছর হয়ে গেছে। তবুও বলতে বাধা নেই, অমোঘ প্রেমের টানে মাঝে মাঝেই বরাকর নদীর তীরের শাল বনে এসে আমি বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। কেন জানি না মনে হতো দেবী আমার আশেপাশেই কোথাও আছেন, নেপথ্যে থেকে আমায় দেখছেন। হয়তো ঠিকই কোনো এক সময় আমার হৃদয় বিহলতা দেখে উনি আমায় দেখা দেবেন, তবে তা আসলে কোনোদিনও হয়নি। আর ভালোই বুঝতে পেরেছিলাম আমি বৈষয়িক জীবনে যদি ফিরেও যাই, তবুও কোনোভাবেই সংসারে মন টিকবে না। বাড়ির থেকে তখন আমার জন্য পাত্রী দেখা দেখি চলছে। মাঝে মাঝেই গ্রামের রমেন মাস্টার আমাদের বাড়িতে এসে বাবার সঙ্গে গল্প করে যেতেন। ভদ্রলোকের বেজায় পান খাওয়ার বাতিক, যে গল্প বেশিরভাগই আমার অতি দ্রুত বিবাহের ব্যবস্থা সংক্রান্ত হয়ে থাকত। একদিন দুপুরে শাপলার টক দিয়ে গরম গরম ভাত খেয়ে দাওয়া এসে বসেছি। ঠিক সেই সময় এই রমেন মাস্টার এলেন। ঠোঁটের কোণ থেকে পানের পিক মুছে বললেন, তারানাথ, তোমার বাবাকে বলো আগামী দিন দশেক আমি আর আসবো না। একটু শ্বশুর বাড়ির দিকে যাচ্ছি, ওখান থেকে একটা খবর নিয়েই ফিরবো, কেমন? আমি মাথা নেড়ে সায় দিলাম। আর খবর বলতে উনি সেখানে গিয়েও আমার জন্য কন্যা প্রস্তুত করতে ব্যস্ত থাকবেন, এটি উনি বলতে চাইলেন। তা আশা করি তোমরাও বুঝতে পারছো। আপনার কি এই রমেন মাস্টারের দেখা মেয়ের সাথেই বিয়ে হয় অবশেষে? তাতে আর বলার অপেক্ষা থাকে না। তবে যে কারণে সে যাচ্ছে, সে একই কারণে এই গল্পটিরও সৃষ্টি হয়েছে। চৈত্র মাস শেষ হবে। এমন সময় গ্রামাঞ্চলে সাধারণত উৎসবের প্রস্তুতি চলে। নতুন বছরকে আপ্যায়ন করার আগে পুরনো ঘরদোর মেজে ঘষে আবার চলনসই করে তোলার চেষ্টা তো আছেই। তাছাড়াও ভিন্ন গায়ের থেকে ছোট ছোট বাদাম মিষ্টি দোকান এসে পয়লা বৈশাখের দিন 5 আগে থেকেই বসে পড়তো গ্রামের প্রান্তে কৈখালির মাঠে। বিকেল হলেই সেখানে গ্রামবাসীর ঢল নামতো টানা 10 দিন। সে সময় কেউ কেউ আতিথ্য গ্রহণ করতে চলে যায় নিজ নিজ নিকট আত্মীয়ের বাড়ি। আবার রামজয়পুরেও অতিথি হয়ে আসত অনেক অঞ্চলের মানুষ। এইরকমই ভবেন ভট্টাচার্য নামের একজন ছিলেন আমাদের বাড়ির পাশের শ্রীহরি মল্লিকের জামাই। উনি প্রতিবারই নতুন বছরের পোশাক আশাক দিতে শ্বশুর বাড়ি একদিনের জন্য আসতেন। এদিকে আমিও যেখানেই থাকি না কেন বছরের এই সময়টায় বাড়িতেই ফিরতাম। এই সুবাদেই এই মানুষটির সাথে আমার পরিচয় ছিল 5 বছরের। সমবয়সী বন্ধুর মতোই সে আমার সাথে মিশত এবং আমার ভবঘুরে জীবনের ব্যাপারে তার কৌতূহল ছিল বিস্তর। সেসব বিষয়ে প্রশ্ন টশ্ন করত।
তো সেদিন সকাল সকাল উঠে স্নান সেরে বাড়ির উঠোনে দাঁড়িয়ে সূর্য প্রণাম করছি, এমন সময় সে এলো। ভালোই হয়েছে স্নান সেরে নিয়েছো। ভাবছি তোমায় নিয়ে যাব এক জায়গায়। কোথায়? আরে আমাদের ওখানে জমিদার বাড়িতে এক বিরাট উৎসব হয় এই সময়। বড় করে দেবী গন্ধেশ্বরীর পুজো হবে কাল। গ্রামের প্রত্যেকটা লোকের আরন্ধন নিমন্ত্রণ থাকে টানা 5 দিন। তুমিও চলো এবার আমার সাথে যাবে। যাবে যাবে করে তো যেতেই পারো না। তখন একটা উৎসবের ফিকিরে গেলে অন্তত অমত প্রকাশ করবে না। মুখের উপরে না করতে আমাদের মতো মানুষের সভ্যতায় বাধা পায়। তাছাড়া মনে মনে এমনিও আমি ঠিক করেছিলাম কয়েকদিনের জন্য বেরিয়ে পড়ব বাইরে। বরাকর নদীর ধার থেকে আমায় তুলে এনেছিল বাড়ির লোক। তারপর থেকে আমি আর তেমনভাবে গৃহহীন দিন কাটাইনি মাসের পর মাস। তবে এই ব্যাপারে অনুমতি পেয়ে গেলাম একবেলাতেই। শ্রীহরি মল্লিকের জামাইয়ের নাম ডাক আমাদের অঞ্চলে খুবই হিতকর। এতক্ষণ পর্যন্ত সবই স্বাভাবিক ছিল। কাহিনীর সূত্রপাত হলো এবার। মন দিয়ে শোনো দুজনেই। তারানাথ আবার একটা সিগারেট ধরালো। একমুখ ধোয়ার রাশি পরন্ত বিকেলের ম্যাড়ম্যাড়ে আলোর মধ্যেও সাদা ফেনার মতো ঘন হয়ে কুণ্ডলি পাকিয়ে আমার সিলিংয়ে গিয়ে হারিয়ে যাচ্ছে। আমি আঙুলের ইশারায় 1 মিনিট সময় দাবি করে একটা মোমবাতি এনে জ্বালিয়ে রাখলাম আমাদের মাঝে। তারানাথ বলতে শুরু করলো। গ্রামটির নাম কুসুমবনী। আমার দেখা প্রথম এত ঘনবসতিপূর্ণ একটি গ্রাম। ভবেন ভট্টাচার্যের সঙ্গে হেঁটে চলেছি প্রায় মিনিট 10 ধরে। তবুও একটা ফাঁকা জায়গা অথবা খেলার মাঠ জাতীয় কিছুই আমার চোখে পড়ল না। ভবেনকে প্রশ্ন করলাম, এই গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলা করে কোথায়? এখানে তো রাস্তা বাদে আর কোথাও পা রাখার জায়গা দেখছি না। না না, অমনটা নয়। আগে জায়গা জমি ফাঁকাই পড়েছিল। আমাদের অঞ্চলের জমিদার রামজীবন রায় পরম প্রজাভক্ত একজন মানুষ। তার সুনাম আশেপাশের অঞ্চলে এতটাই প্রকট যে অনেকেই এখানে এসে ঘর বেঁধে দিব্যি চাষাবাদ করে খাচ্ছে। চলোই না, গেলে সব বুঝতে পারবে। মনে মনে শ্রদ্ধা হলো ভূস্বামীর নিমিত্তে। বিষয় আশায় অগাধ আছে। এমন মানুষের নামে সচরাচর সুপরিচয় পাওয়া যায় না। এই ধরনের মানুষ স্বভাবতই অর্থলোভী হয় এবং প্রজা প্রতিকূল হয়। গ্রামের মানুষের কর্মতৎপরতা ও পরিচ্ছন্নতা যা চোখে পড়ল তাতে তাদের মানসিক শান্তি ও স্বচ্ছন্দতার ভাব স্পষ্ট। আরো মিনিট 10 অতিক্রম করবার পর গ্রামের রূপ সম্পূর্ণভাবে গেল বদলে। এখানে লোকালয় নেই বললেই চলে। রাস্তার দুপাশ থেকে ঘন শাল সেগুনের জঙ্গল চলে গেছে বেশ খানিকটা দূরে। ডান পাশের জঙ্গলের ভেতরে লক্ষ্য করলাম প্রায় কাটা 5 জমি খনন করে বানানো হয়েছে একটা পুকুর। দৈত্যাকার গাছগুলির চাদরের মতো বিছানো পাতার রাশির ফাঁকের থেকে বৈশাখের উত্তপ্ত অগ্নিবর্ণ সূর্যের আভা সে জলের উপরে পড়ে কোনায় কোনায় সোনালি ঢেউয়ে বুঝিয়ে দিচ্ছে তার সুনির্মল অস্তিত্ব। ভবেনকে প্রশ্ন করলাম, এত বড় পুকুর সদ্য কাটানো হয়েছে হঠাৎ কেন? ভবেন বলল, এটা জমিদার বাড়ির পুকুর। প্রতিমা বিসর্জনের জন্য এই সময় প্রতিবারই কাটিয়ে নেওয়া হয়। সে এক আলাদা আনন্দ। এটুকু বলতে পারি, এই কটা দিন তুমি কিন্তু ভুলতে পারবে না ভায়া। সত্যি সেবারের এই যাত্রা আমি কোনোদিনও ভুলতে পারিনি। এই কথাটি বলার পর তারানাথের মুখখানা গম্ভীর হয়ে গেল। বুঝলাম আমাদের বৃদ্ধ বন্ধুটি সম্পূর্ণভাবে হারিয়ে গেছে এখন কুসুমবনীর প্রেক্ষাপটে। কিশোরী হালকা নড়ে চড়ে বসতেই তারানাথ পুড়তে থাকা সিগারেটে শেষ টান দিল। আমিও অ্যাস্ট্রে এগিয়ে দিয়ে চেয়ার টেনে আরও একটু কাছে চলে এলাম। তারানাথ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, সেই জঙ্গুলে মেঠো পথটি কয়েক মিনিটের ব্যবধানে গিয়ে শেষ হয়েছে একটা বিরাট দোমহলা বাড়ির সামনে। বাড়ি না বলে এটিকে নবাবের হাভেলি বললে খুব একটা অপ্রীতিকর হবে না। তবে তার আগে বলে রাখি, দূর থেকে কেবল অনুষ্ঠান বাড়ির স্বাভাবিক জমায়েত মনে হলেও কাছে এসে বুঝলাম
জমিদার বাড়ির প্রাঙ্গণে এক মস্ত শামিয়ানা টানিয়ে তার তলায় চলছে বস্ত্র বিতরণ। ভবেন বলল, যাক, ভালো সময় এসে পড়েছি। আরে চলো চলো, লাইনে দাঁড়িয়ে পড়ি। অমত প্রকাশ করলাম না, তবে গুরুপ্রাপ্ত অপ্রাকৃতিক ক্ষমতা বলে প্রথমে দৃষ্টিগোচর না হলেও এবার বাড়িটির দিকে একটু ভালো করে তাকিয়েই বুঝতে পারলাম খুব শীঘ্রই একটা খারাপ কিছু ঘটতে চলেছে এখানে। কিন্তু সেটা কি তা জানতে গেলে এই পরিবারের প্রত্যেকের সাথে আমার পরিচিত হতেই হবে, কারণ যা হতে চলেছে তা মনুষ্য ঘটিত কোনো অপশক্তি বা প্রেতাত্মার কর্মকাণ্ড নয়। এ কারণেই মনের ভয়টা আরো বেশি প্রশ্রয় পেল আমার। এদিকে বস্ত্র গ্রহণের শ্রেণী ধীরে ধীরে প্রায় মুখের কাছে চলে এসেছে। নিজ হাতে গ্রামবাসীদের হাতে নতুন বছরের উপহার তুলে দিচ্ছেন জমিদার রামজীবন রায়। পোশাক পরিচ্ছদ স্বাভাবিক হলেও ব্যক্তিত্বের যে একটা শারীরিক ভাষা আছে তা এনাকে না দেখলে বোঝা যাবে না। তার পাশে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন আধ ঘন্টা টানা একজন স্ত্রীলোক। ভবেন নিচু গলায় বলল, উনি হচ্ছেন গিন্নিমা। হাত জোর কিন্তু একদম ভাঙবে না যতক্ষণ না বলবো। তার পাশেও কিন্তু প্রত্যেকে এই পরিবারেরই লোক। এতে আমার একদিক থেকে ভালোই হলো। এই ফিকিরে প্রত্যেকের মুখের দিকে একবার হলেও তাকিয়ে নেওয়া যাবে। মনের খবর না জানতে পারলেও অন্তত সকলের চোখ মুখ দেখে আনুমানিক একটা সংকেত পাওয়া যেতে পারে। জমিদার বাবুর হাতের থেকে বস্ত্র সংগ্রহের পর প্রত্যেকের মুখের দিকে আমার আপাত সন্দিগ্ধ দৃষ্টি ফেললাম, কিন্তু সত্য বলতে তেমন কিছুই চোখে পড়ল না আমার। তন্ত্র মন্ত্রের কারবার মূলত বৈদেহিক বস্তুদের নিয়ে সীমাবদ্ধ না হলেও নিরেট প্রাণীর মস্তিষ্কে কোনো অসামাজিক কর্মকাণ্ডের পূর্বাভাস পেতে গেলে তাকে এইরূপ অনেক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। নইলে খামোখা কোনো ব্যক্তির নামে এমন চিন্তা ভাবনার প্রকাশ ঘটিয়ে বসলেও বিপদ হতে পারে। ভবেনকে একটু পাশে ডেকে নিয়ে বললাম, তোমার কাছে একটা অনুরোধ আছে আমার। কি বলো তো? আমি একবার জমিদার বাবুর সাথে একান্তে কথা বলতে চাই। তুমি জানো আমি কোন পথের পথিক। টুকটাক কিছু বিষয়ে বুঝতে পারি এবং সেই অভিজ্ঞতা থেকেই মনে হচ্ছে এই বাড়িতে খুব শীঘ্রই কিছু একটা অনর্থ হতে চলেছে। বাকিটা আসলে তোমায় বলে বোঝানো সম্ভব নয়। দয়া করে এখন এই বিষয়ে আর কোনো প্রশ্ন করো না। এমন পার্বণের দিনে তুমি এসব কি বলছো তারানাথ? তাছাড়া এমন দেবতাতুল্য মানুষের বাড়িতে আমার পক্ষে এখন আর কিছুই বলা সম্ভব নয়। তবে এমন মনস্কতায় ফল যে পূর্বেও অনুরূপ হয়েছে এই বিষয়ে আমি নিশ্চিত। আর গুরুর কথা অনুযায়ী কোনো মানুষের বিপদ প্রত্যক্ষ করলে সেখান থেকে মুখ ঘুরিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি নিজেই যাচ্ছি। ভবেন ভট্টাচার্য ঠিক অবিশ্বাস করেছিলেন বললে ভুল হবে, তবে তার ভয় ছিল মনে যে তার আতিথ্য আসা মানুষটির যদি এই কারণে কোনো মানহানি ঘটে যায় তবে সে নিজের গ্রামে সহ তার শ্বশুর বাড়ির এলাকাতেও উন্নত শির বজায় রাখতে পারবেন না। তবে আমার চেহারা চরিত্রে বরাবরই একটা শান্ত ও বিচক্ষণতার আভাস ছিল। ছোটবেলায় সবাই বলতো এই ছেলে বড় হয়ে ঠিক চক্রবর্তী মশাইয়ের মতোই হবে। আমার ঠাকুর দাদাকে সবাই এই নামেই সম্বোধন করত। সেই সম্ভাবনা বাস্তবে পরিণত হওয়ার কোনোদিনও কোনোখানেই আমি প্রথম পদক্ষেপে লাঞ্ছিত হইনি। শুধুমাত্র মাতঙ্গিনী অর্থাৎ মাতু পাগলি বাদে ভিড় ঠেলে আমি আবার পৌঁছলাম বস্ত্র বিতরণের সারিতে। জমিদার বাবুর খেয়াল না হলেও আমি যখন পুনরায় তার সামনে পৌঁছালাম সে আমার হাতে একটা মোটা থান ধরিয়ে দিয়ে হাসি মুখে প্রণাম করল। আমি খাটো গলায় বললাম, যদি অনুমতি হয় আমি আপনার সাথে একটু কথা বলতে চাই রায়মশাই। জমিদার বাবু বললেন, বিলক্ষণ, খানিক বাদেই পাল বাড়িতে প্রতিমা আনতে যাওয়া হবে, তখন কথা বলা যাক। আমি নিঃশব্দে মাথা নেড়ে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে এলাম। এই সময় একজন শ্যামবর্ণ শীর্ণকায় প্রায় আমার মাথা সমান লম্বা একটি লোকের চোখে চোখ পড়ল আমার। যে জমিদার পরিবারের সারিতে দাঁড়িয়ে রয়েছে
এখন, তবে আগের বার এনাকে দেখিনি সে ব্যাপারে আমি নিশ্চিত। তার চোখে মুখে আত্মগোপনের ছাপ বিদ্যমান। কেবল আমার পেছনের লোকটির কনুইয়ের গুঁতোয় শরীরের ভারসাম্য হারাতেই ক্ষণিকের অপ্রস্তুত দৃষ্টি সংযোগের বিরতিতে হারিয়ে গেল সেই মানুষটি। এরকম দাঁড়িয়ে থাকলে হবে? পেছনে মানুষগুলো কি করে এগোবে বলুন তো? ক্ষমা চেয়ে এসে দাঁড়ালাম রাস্তার দিকটায়। ভবেন চোখ গোল গোল করে আমার কাছে এসে দাঁড়াতেই বললাম, উনি কথা বলবেন বলেছেন, তবে আমি তোমার পরিচয় কাউকে দেব না, তুমি নিশ্চিন্ত থাকো। আচ্ছা বলছি, রাত্রে থাকার ব্যবস্থা কি এখানে হয় নাকি? হ্যাঁ, রাতে আমরা এখানেই থাকবো। এই বাড়ির পেছনে সব ব্যবস্থা করা আছে, একবার দেখে আসবে? না না, এখন দেখা দরকার নেই, তবে তোমায় কিছু ক্ষেত্রে আমার কাজে লাগতে পারে। আমায়? এমন অনেক জায়গা আছে যেখানে তুমি পৌঁছতে পারবে, কিন্তু আমি যেতে পারবো না। ঘটনাচক্রে যদি এমন পর্যায়ে আসে তবে আমায় তুমি সাহায্য করো, কেমন? ভবেন ভট্টাচার্য অবুঝ হয়ে মাথা নাড়ল। বস্ত্র বিতরণ পর্ব শেষ হতে হতে পশ্চিম দিগন্তে উষা লালচে হয়ে এলো। সেই প্রথম আমি শত শত প্রদীপ একত্রে জ্বললে কি ভয়ানক সুন্দর দৃষ্টান্ত তৈরি হতে পারে তা নিজের চোখে প্রত্যক্ষ করলাম। এতই দ্রুত ঘটে গেল ব্যাপারটা চোখের সামনে যে মনে হলো একদল ছেলে মেয়ে শুধুমাত্র এই কাজটি করবার জন্যই প্রস্তুত ছিল বারান্দার মোটা মোটা থাম ও ছাদের বুক সমান প্রাচীরের সামনে। জমিদার বাড়ির প্রাঙ্গণে জনসমাগম আরো দ্বিগুণ হয়ে উঠল সন্ধ্যা নামার আগেই। ঢাকিয়ে এসেছে মোট 8 জন। ময়ূরের পালক ও কাশফুলের লেজ লাগানো বাদ্যযন্ত্রে বৈশাখের প্রথম দিনে দক্ষ বাজিয়েদের সমবেত তাল কেমন লাগে একবার ভেবে দেখো তো তোমরা। সে জিনিস এখন আর পাবে না, কিন্তু এই মনোরম পরিবেশের কতটুকুই বা আমি নিতে পারছিলাম তখন। মন তো পড়ে আছে জমিদার বাড়ির প্রধান দরবারের দিকে, কারণ বস্ত্র বিতরণের পর সপরিবারে তারা ভেতর বাড়িতে ঢুকেছেন, হয়তো বেরোবার প্রস্তুতি নিতে। ক্রমে আরো মিনিট 30 প্রাথমিক আচার সারবার পর জমিদার রামজীবন রায়ের নেতৃত্বে পুরো দলটাই এগোতে শুরু করলো সেই জঙ্গলের সরু পথটি ধরে। ভূস্বামীদের পরিবার আসছে, সকলের পেছনে তাদের মধ্যেও মিশেছে অনেক অপরিচিত লোক। তবে ওই যে কথায় আছে না, কোনো জিনিস মন থেকে চাইলে তা পাওয়াও অনিবার্য সত্য, কথাটা একেবারেই কিন্তু ভুল নয়। অত হট্টগোলের মধ্যেই রাস্তার একপাশে দাঁড়িয়ে সুযোগ খুঁজতে থাকা এই আমার চোখে চোখ পড়ে গেল ভূস্বামীর। তৎক্ষণাৎ আমি শরীরের ইতিবাচক ইঙ্গিত করে তাকে ইশারায় সম্বোধন জানালাম। সৌজন্যতা এই মানুষটির সঙ্গে রন্ধ্রে রন্ধ্রে বর্তমান। বুঝতে পারলেন ওর ভেতরে পৌঁছে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। তিনি নিজেই ভিড় ঠেলে আমার কাছে এলেন, বললেন, বলুন, কি বলবেন বলছিলেন? নমস্কার রায়মশাই, আমি তারানাথ চক্রবর্তী। নেশা জগৎমাতার খোঁজে পরিব্রাজক হয়ে ঘুরে বেড়ানো, আর পেশা মানুষের বিপদ প্রত্যক্ষ করলে তাকে সেই ব্যাপারে অবগত করা। আপনার এসবে বিশ্বাস আছে কি না জানি না, তবে না জানিয়েই আমি যদি চলে যাই তাহলে আপনার ইষ্টকে অসন্তুষ্ট করা হবে। জমিদার মশাই আমার কথা শুনে খানিক চুপ করে রইলেন, তারপর বললেন, কি বলতে চাইছেন ঠাকুর মশাই? তাছাড়া একজন ব্রহ্মজ্ঞ ব্যক্তিকে অবিশ্বাস করার মতো স্পর্ধা আমার নেই। তবে আমাকেই যখন বলতে হবে কথাটি, তখন আর দয়া করে অপেক্ষা করবেন না। ধন্যবাদ রায়মশাই, তবে আপনার বাড়িতে এই পুজোর তিথির মধ্যেই কোনো একটা দুর্ঘটনা ঘটতে চলেছে। শুনতে নিষ্ঠুর লাগলেও বলতেই হচ্ছে যে অপঘাতে মৃত্যুও হতে পারে কোনো ব্যক্তির। আপনার পরিবারের কোনো ব্যক্তির দ্বারাই ঘটবে এই কাজ, তাই আপত্তি না থাকলে একবার বাড়ির সকলকে নিয়ে মহাদেবের পুজোয় বসুন। চাইলে গন্ধেশ্বরী দেবীর পাশেও মহাদেবের মূর্তিকে প্রতিষ্ঠা করতে পারেন। কোনো মৃত্যুঞ্জয়ী পারেন এই অকাল মৃত্যুকে আটকাতে। জমিদার রামজীবন রায় তার পরিবারের প্রধান শেকড়। আমার মুখে এমন সম্ভাবনার কথা শুনে আর দ্বিতীয়বার ভাবলেন না, শুধু বললেন, একেবারে পালবাড়ি থেকেই শিব মূর্তি তুলে নেব। কদিন আগেই নীল পুজো গেল, আশা করি মূর্তি পেয়ে যাব।
আপনি না এলে কি বিপদই না ঘটতো ঠাকুর মশাই। তবে নীরেন বাউন কি এক হাতে দুটো পুজো করতে পারবেন? চিন্তা করবেন না রায়মশাই, শিব পুজোর নিয়মকানুন আমি জানি, ওটি আমি করতে পারবো। কেবল কয়েকটা উপকরণ জানিয়ে দিলেই হবে। ব্যাস, তাহলে তো আর কোনো অসুবিধাই নেই। ইতিমধ্যেই পুরো জমায়েতটা এগিয়ে গেছে অনেক দূর। জমিদার বাবুর সঙ্গে সেদিকে পা বাড়ালাম। এমন সময় লক্ষ্য করলাম একটি লোক পুনরায় জমিদার বাড়ির দিকে একটা হ্যারিকেন নিয়ে ফিরে আসছে। রাস্তার অন্ধকারে তাকে ঠাহর করতে পারার আগেই জমিদার মশাই আগন্তুকের উদ্দেশ্যে বললেন, কিরে বিজু, কোথায় যাচ্ছিস? সেদিকে ঠাকুর আনতে যাবি না? এবার তার মুখটি স্পষ্ট হলো। একমাত্র এই ছেলেটিকেই আমি ভালো করে তখন দেখেছিলাম। উচ্চতা প্রায় আমার মাথা সমান, কিন্তু বয়স খুব বেশি নয়। তার দৃষ্টি এবারও আমার দিকে বেশিক্ষণ স্থায়ী হলো। তারপর বলল, জেঠু, আমার শরীরটা ভালো লাগছে না বিশেষ। এত দূর হাঁটতে পারবো বলে মনে হয় না। তাই পলাশদের সঙ্গে গিয়ে হাতে হাতে কাজ করি, একদিক তো এগোবে। বলে সে চলে গেল। জমিদার মশাই ও আমি একটু রাগতভাবেই হাঁটতে শুরু করলাম পালবাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে কেবল ছেলেটির পরিচয় জানতে পেলাম গৃহকর্তার মুখে। আমার একমাত্র ভাই প্রাণগোপালের ছেলে এই বিজয়। আমরা সকলেই ওকে বিজু বলে ডাকি। জমিদার বাবুর আনন্দে আমার জন্য যে ভাটা পড়েছে সেটাই স্বাভাবিক। তবে গৃহকর্তা যদি এত বড় অনুষ্ঠানের মধ্যে মুখ বেজার করে থাকে, তবে কি আর জিনিসটা খুব প্রীতিকর দেখায়? আমার মানসিক শক্তি ওনার ভেতরে সঞ্চার করতেই বুঝতে পারলাম ভদ্রলোকের ভেতরটা দুশ্চিন্তায় ছিঁড়ে যাচ্ছে। পালবাড়ি থেকে চতুর্ভুজা গন্ধেশ্বরী দেবী দুর্গার সাথে বাঁশের পালকিতে উঠল একটি ফুট পাঁচেকের মহেশ্বরের মূর্তি। জমিদার বাবুর হঠাৎ এইরূপ সিদ্ধান্ত দেখে কৌতূহলের পরিবর্তে গ্রামবাসীদের আনন্দ যেন আরো দ্বিগুণ হলো। দূর দূরান্ত পর্যন্ত হর হর মহাদেবের ধ্বনি ছড়িয়ে যাচ্ছে এক পবিত্র শব্দ তরঙ্গের মতো। ঢাকের কাঠিতে তাণ্ডব তুলেছে ঢাকির দল। গিন্নিমা ও বাড়ির আরো মেয়েরা ভক্তিপূর্বক দেবদেবীর সামনে প্রণাম অর্পণ করে এবার সবার আগে আগে চলল। জমিদার মশাই সমস্ত কাজের মাঝে আমার দিকে চেয়ে চেয়ে দেখে নিচ্ছেন একবার করে। আমি আশ্বাসমূলক ইঙ্গিত করছি ঠিকই, কিন্তু আসল ঝড় যে আমার ভেতরে চলছে তা কাউকে বুঝতে দিচ্ছি না। ভবেন ভট্টাচ ভিড়ের মাঝে মিশে গেছিল আমার কথায়। হঠাৎ পেছন থেকে এসে আমায় প্রশ্ন করল, হঠাৎ শিব পুজো কেন? হ্যাঁ, তুমি কি? হ্যাঁ, আমার কথাতেই এই পুজো হচ্ছে। তবে পুজোটুকু কেবল কোনো একজনকে বিব্রত করার জন্য, যে ক্ষতি করবে বলে সংকল্প করে আছে। সে তার পরিকল্পনা পরিবর্তন করবে না। করলে আমার এমন মনে হতো না। দেখা যাক, পারলে কেবল মৃত্যুঞ্জয়ী পারবেন। এই একটু খুলে বলবে ব্যাপারটা কি? জানতে পারলে তোমাকেই আগে জানাবো। বলে আমরা এগোলাম। এবার কিন্তু বাড়ির দিকে গেল না দলটা। জমিদার ভিটের কিছুটা আগের থেকেই ডান দিকের জঙ্গল পেরিয়ে এক বিশাল প্রাঙ্গণে গিয়ে বাঁশের পালকি থেকে নামলো গন্ধেশ্বরী দেবী ও মহেশ্বর। কোমর সমান উঁচু করে বাঁধানো হয়েছে দেবীকে প্রতিষ্ঠা করার মঞ্চ। ঠিক তার পাশেই জোড়া ইটের বেদি করে বানানো হলো শিব উপবেশনের আসন। উপাচার মেনে দেবদেবীর প্রতিষ্ঠা পর্ব সম্পূর্ণ হওয়ার পর জমিদার মশাই এক নামাবলী গায়ে দেওয়া বৃদ্ধকে নিয়ে আমার কাছে এলেন। বললেন, ইনি নীরেন ঠাকুর, আমাদের কুলপুরোহিত। আপনার সঙ্গে ইনিও থাকবেন ঠাকুর মশাই। আপনারা প্রয়োজনীয় উপকরণের ব্যাপারে কথা বলে নিন, একেবারে সব আনিয়ে নেব। আমি যাই, আমার ছেলে বীরেন অলংকার ভূষিতা করবে মাকে। পাল এসেছেন চালচিত্র বেঁধে দিতে। আপনারাও কাজ মিটিয়ে দ্রুত চলে আসুন। বলে উনি চলে গেলে বৃদ্ধ বামন বললেন, এখানে মহাদেবের পুজোর কি খুব দরকার ছিল? কতদিন ধরে করো পুজো টুজো? ক্ষমা করবেন বামুন ঠাকুর, যে দেবতার উল্লেখ যে কোনো পূজায় অনিবার্য, সেখানে তার মূর্তি পুজো নিয়ে এত বিচলিত হবেন না। আমি একজন পথচারী মাত্র।
আপনার গ্রাম থেকে আপনারই অন্যে ভাগ বসানোর ইচ্ছা আমার নেই। আরে না না, আমি কি তাই বলেছি নাকি? উপকরণ তো সব আমার জানাই আছে, ও আমি আনিয়ে নেব। এমন পুরোহিতদের কারণেই ঈশ্বর রুষ্ট হয়ে আসছেন আজ যুগের পর যুগ। ঈশ্বরে বিশ্বাস না রাখা আলাদা ব্যাপার, তবে শুধু ব্যবসার কারণে অসঙ্গত পুজো ক্রিয়া সারলে তাতে ভগবান অসন্তুষ্ট হন উদ্যোক্তাদের প্রতি। এতে বিপদ উপশমের থেকে বিপদের দ্বারস্থ হওয়ার পথই উন্মোচিত হয়। যাক সে কথা। মণ্ডপের সম্মুখে এগিয়ে গেলাম। দেখি এক বছর 25-এর যুবক একটি উঁচু কাঠের চেয়ারের উপর দাঁড়িয়ে মায়ের শূন্য 4টি হাতে অস্ত্র স্থাপন করছে। মা দুর্গার এই গন্ধেশ্বরী রূপে উনি ত্রিশূল দ্বারা নিধন করছেন গন্ধাসুরকে। বাকি 2টি হাতে গদা ও পদ্ম। অলঙ্কারগুলি জমিদারি পরম্পরায় ব্যবহার করে আসা হচ্ছে তা বোঝা যায়। ক্ষণিকের জন্য মানসিক দুশ্চিন্তা ভুলে মায়ের রূপে মুগ্ধ হয়ে হারিয়ে গিয়েছিলাম কোনো স্বর্গীয় পটভূমিতে। এমন সময় পেছন থেকে একজনের ডাক শুনে প্রকৃতিস্থ হলাম। আপনার পরিচয়টা জানতে পারি? পেছন ফিরে দেখি একজন মধ্যবয়স্ক লোক ভ্রুকুটি করে আমার দিকে সব প্রশ্ন মুখে চেয়ে আছেন। পোশাক আশাকে আভিজাত্যের ছাপ। প্রণাম করে বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী। এবারে শিব পুজোর জন্য নিমন্ত্রণ পেয়েছি। আর আপনি? নিমন্ত্রণ পেয়েছেন নাকি জোর করে নিয়েছেন? কথাটা শুনে থমকে গেলাম। এই ভদ্রলোক জানলো কি করে এইসব ব্যাপার? আমি অপ্রস্তুত ভাবে বললাম, কই না তো, তেমন কিছু নয়। আমার চোখ কান সবসময় খোলা থাকে ঠাকুরমশাই। অযথা রায় পরিবারের আচার পরিবর্তন করতে যাবেন না। পর গ্রামের অতিথি হয়ে এসেছেন, পুজো দেখুন, অন্নভোগ গ্রহণ করুন যতদিন ইচ্ছে, প্রণাম নেবেন। বলে উনি চলে গেলেন। আমি এক দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলাম। তার শাসানোয় আমি ভয় পাইনি, তবে এই সুষ্ঠু জমিদার পরিবারের আড়ালে যে একটা ভয়াবহ হিংসা ও ষড়যন্ত্রের জাল তৈরি হয়েছে তা বেশ বুঝতে পারলাম। মৃত্যু ভয় আমি কোনোদিনও পাই না, এবং নিজের মনেও সেরূপ আশঙ্কার ছায়া আমি পড়তে দিই না। তবুও দেহবন্ধন করে রাখা ভালো এই ভেবে পুজো মণ্ডপের পেছনের দিকটায় ঘন অন্ধকারের মধ্যে নিজেকে মিশিয়ে নিলাম। দেহবন্ধনের ক্রিয়াচার সেরে ফিরতে যাব এমন সময় লক্ষ্য করলাম একজন স্ত্রী লোক ওই পুজো মণ্ডপের দিক থেকে হেঁটে এসে আমার থেকে অনতি দূরের সন্ধানে দৃষ্টি ফেলতে ফেলতে এসে দাঁড়ালো। নিচু গলায় ডাকলো, পলাশ, পলাশ তুই কোথায়? পলাশ। আবার কিছুক্ষণের জন্য সব চুপ। স্ত্রী লোকটি আরো মিনিট 5 দাঁড়িয়ে থেকে ঘোমটা টেনে আবার ফিরে গেল আলোক রঞ্জিত পুজো মণ্ডপের দিকে। এবার বুঝতে পারলাম ইনি হলেন এই গ্রামের জমিদার রামজীবন রায়ের গিন্নি। একে একে রহস্যময় ঘটনা এবং চরিত্রের স্তর বেড়েই চলেছে আমার সম্মুখে। অস্থির হয়ে উঠলাম আসন্ন দুর্ঘটনার পরিণতি ও তার থেকে প্রতিকারের উপায় জানার জন্য। এমন সময় মাথায় এলো বরাকর নদীর তীরের সেই দুর্গা প্রসন্ন গুরুজির কথা, যিনি আমার জীবনের প্রথম সদ্গুরু ছিলেন। অবাধ কৌতূহল নিয়ে তাকে আমি একবার প্রশ্ন করেছিলাম, আচ্ছা ঠাকুর, মানুষের বা কোনো দৃশ্যপটের ভূত ভবিষ্যৎ জানতে গেলে কোন বিদ্যা আয়ত্ত করতে হয়? গুরুজি একটা রহস্যময় হাসি হেসে বলেছিলেন, সে অনেক কঠিন সাধনা তারানাথ। তুমি ভাবতেও পারবে না এই তন্ত্র সমাজে কত রকম অবিশ্বাস্য দিক আছে। ঠিক মতো নিয়ম মেনে করতে পারলে চন্দ্র দর্শনও সম্ভব। তা মানুষ বা কোনো দৃশ্যপট সেই নিরিখে কিছুই নয়। আমি তোমায় কাল আবদ্ধীকরণ শিখিয়ে দেব। এই বিদ্যায় তুমি যে স্থানে থাকবে তার নিকট ভবিষ্যৎ প্রত্যক্ষ করতে পারবে। তবে মনে রেখো, যে ব্রহ্ম মুহূর্তে সেই কার্য চলবে তার সময়কালে, অর্থাৎ ওই ভবিষ্যতের
সময়সীমার মধ্যে ওই প্রেক্ষাপটে যদি কোনো অমানবিক শক্তি বিরাজ করে তবে তবে তোমার বর্তমানে ফিরে আসার সাথে সাথেই সেও কিন্তু ফিরে আসবে। তাই এই প্রক্রিয়া করার সময় খুব সাবধান থাকাটাই শ্রেয়। শোনো, কোনো নির্জন জঙ্গল বা শ্মশানে গিয়ে এই কাজ করতে হয়। এক কথায় সম্পূর্ণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যেন কোনো প্রকার বিঘ্ন না ঘটে। মনে মনে ভাবলাম, এই কথাটা আমার আগেই কেন মাথায় আসেনি। যদিও আমি এর আগে কখনো কাল অবরুদ্ধীকরণ করিনি, কিন্তু একজন মানুষের প্রাণ বাঁচানোর স্বার্থে যদি আমায় এই কাজ করতেই হয় তবে তাই সই। যে স্থানে ছিলাম সেখান থেকেই আবার অভিমুখে মিশমিশে কালো আঁধারের ঢাকা বনানীর মধ্যে প্রবেশ করলাম। এখানে বলে রাখি, আকাশে পাতলা মেঘ থাকায় বৈশাখী পূর্ণিমার চাঁদ ম্লান হয়েছিল সেই রাতে। আমি গাছের গুঁড়িতে ক্রমাগত ধাক্কা খেতে খেতে যতটা সম্ভব গভীরে প্রবেশ করলাম। এই প্রক্রিয়ার উপকরণ যেটুকু প্রয়োজন তা খুবই স্বাভাবিক। কেবল গঙ্গা জল দিয়ে দেহ শুদ্ধিকরণ করতে পারলেই আসনে উপনিবেশ করা যায়। যেহেতু আমি খানিক আগেই দেহবন্ধন করেছি, তাই সেটুকু আর নতুন করে করবার প্রয়োজন পড়ল না। পুটুলি থেকে তালপাতার আসন বের করে তা পেতে নিয়ে বসে পড়লাম। অনেক দূরের আকাশ যেন গম্ভীর শব্দে কোনো অদৃশ্য শত্রুকে ধমকে দিল। আমি চোখ বুঝে গুরুজির শেখানো পদ্ধতি অনুযায়ী দুই হাতের বৃদ্ধাঙ্গুলি নাকের ডগায় স্পর্শ করে তর্জনীতে তর্জনী ছুঁয়ে রাখলাম ললাটে। মিনিট দশেক সব চুপ। মনোসংযোগ এমন পর্যায়ে পৌঁছে গেল যে নৈশ্য আর্তনাদ পর্যন্ত আমার কানে ঠাহর পাচ্ছে না। ঠিক তার কতক্ষণ পর জানি না, আমার বন্ধ নেত্রের সামনে উন্মোচিত হলো এক বৃষ্টির দিনের প্রেক্ষাপট। তুমুল বৃষ্টি ভেদ করে জমিদার বাড়ির বিশাল অবয়বটা দেখতে পাচ্ছি। বর্ষাদি মাথায় দিয়ে গুটি কয়েক মানুষ মুখ কালো করে বের হচ্ছে জমিদার বাড়ি থেকে। তারা আমায় দেখতে পাবে না, কারণ আমার বিস্তার তখন অশরীরী। তবে কিছু যে একটা খারাপ ঘটে গেছে সেটুকু বেশ বুঝতে পারছি। পরক্ষণেই দেখলাম বাড়ির থেকে গোটা তিনেক দারোগা রায়মশাইয়ের সাথে কথা বলতে বলতে বের হচ্ছেন। একটু এগিয়ে গিয়ে শুনলাম জমিদার মশাই বলছেন, দেখুন দারোগা বাবু, ছেলেটা কাল ঠাকুর আনতে যাওয়া পর্যন্ত আমাদের সাথেই ছিল। প্রতিমা প্রতিষ্ঠা হলো পুজোর মাঠে, ঠিক ওই সময়ের আশপাশ থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। রায়বাবু, নামটা কি যেন তার? পলাশ, পলাশ সাহা দারোগা বাবু। সম্পর্কে আমার শ্যালক। যত তাড়াতাড়ি পারবেন চেষ্টা করুন খুঁজে বের করার। বুঝতেই তো পারছেন, বাড়িতে এত বড় একটা পুজো। ঠিক আছে, আমরা সাধ্য মতো চেষ্টা করছি। ঠিক তখনই আমার বর্তমান স্থূল শরীরে একটা অস্বস্তি বোধ করলাম। মনে হলো আর বেশিক্ষণ আমি সেই প্রেক্ষাপটে স্থির থাকতে পারবো না। এবং হলো তাই। প্রবল ঝাঁকুনিতে কেঁপে উঠলাম আমি। হঠাৎ ঠিক তখনই অনুভব করলাম চিরচেনা পৃথিবীর বিপুল আকর্ষণে আমি ফিরে এসেছি সেই কুসুমবনী গ্রামের জমিদার বাড়ির পার্শ্ববর্তী পুজো মণ্ডপের পেছনকার ঘন জঙ্গলে। চোখগুলো দেখলাম ইতিমধ্যেই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। জঙ্গলের পাতায় পাতায় গভীর শব্দ প্রতিধ্বনিত হচ্ছে শ্রবণ সীমার অন্ত পর্যন্ত। কিন্তু আমি যে ভূকম্প অনুভব করে বাস্তবে ফিরে এসেছি তার কারণ অনুসন্ধান করতে বেশি বেগ পেতে হলো না। এক বিরাট বিদ্যুতের আলোক বিচ্যুতিতে দেখতে পেলাম আমার থেকে অনতি দূরে বিশাল একটা চটকা গাছ গোড়ার থেকে উপড়ে গিয়ে পড়ে আছে। বৃষ্টি ছিটে ফোটা অবস্থায় শুরু হয়েছে ঠিকই, কিন্তু একটা দৈত্যকার গাছ উপড়ে যাওয়ার মতো ঝড় কিন্তু তখনও হচ্ছিল না। সুতরাং যে কাণ্ড ঘটে গেছে ইতিমধ্যেই তাকে অলৌকিক বললে ভুল হবে না। আমি পা টিপে টিপে জঙ্গল থেকে বেরিয়ে মণ্ডপ প্রাঙ্গণে এলাম। বৃষ্টি শুরু হওয়ার কারণেই বোধহয় সামিয়ানার নিচে গুটিগত লোক এবং
দেবী মূর্তির সামনে নীরেন ঠাকুর ছাড়া অন্য কেউ ছিল না। জমিদার গিন্নি খানিক আগেই পলাশ নামের একটি ছেলেকে খুঁজে গেছেন, তবে সে যে তার ভাই এবং রায়মশাইয়ের শ্যালক তা এখন আমি জানি। অর্থাৎ কাল পর্যন্ত তার খোঁজ পাওয়া যাবে না এবং থানা পুলিশ পর্যন্ত হয়ে যাবে আগামীকাল। ভয় হলো মনে। তবে কি যে অশুভ ঘটনার কথা আমি জমিদার বাবুকে বলেছিলাম সেটি কি পুজো শুরুর আগেই ঘটে গেল এই বাড়িতে? দ্রুত পায়ে ছুটলাম জমিদার ভিটের দিকে। আমায় অনেকক্ষণ ধরে খুঁজে না পেয়ে ভবেন ভট্টাচার্য অস্থির হয়ে পড়েছে। দেখলাম জঙ্গলের পথ ধরে সে এগিয়ে আসছে, আবার পুজো মণ্ডপের দিকে, মাথায় একটি মস্ত কচু পাতা। আমার সামনে এসে বেশ একটু ধমক দিয়েই সে বললে, কি ব্যাপার বলো তো বাপু? ওদিকে জমিদারের শালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এদিকে তুমি। তবুও ভালো আমি তোমার কথা তুলিনি, নইলে তো এতক্ষণে হুলুস্থুলু কাণ্ড বেঁধে যেত। আরে আমি তো বৃষ্টি দেখে ওই মণ্ডপের পেছন দিকটা দাঁড়িয়েছিলাম। জমিদারের শ্যালকের হঠাৎ কি হলো? কে জানে, সে নাকি ঠাকুর নয়, আসার পরের থেকেই নাকি উধাও। ছেলেটা খুব ভালো গো, নাম পলাশ। মনের ভেতর তখন আমার অপরিসীম চিন্তার রশ্মি ছুটে চলেছে। ছেলেটি গেল কোথায় হঠাৎ করে? জমিদার বাড়িতে লোকজন যা যাতায়াত করছে সবার মুখেই এক কথা। রায়মশাই আমায় দেখতে পেয়ে দ্রুত পায়ে এগিয়ে এলেন, বললেন, কি বিপদ বলুন তো ঠাকুর মশাই, শ্যালককে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। পুজো গন্ডার দিনে এইরকম ঘটনা কি শুভ বলুন তো? তাকে শেষ কে দেখেছে বলতে পারবেন? আমার ছেলেই ওকে দেখেছে শেষবার ওই পুজো মণ্ডপের পেছনে জঙ্গলের দিকে যেতে, আর ফেরেনি তারপর। এদিকে বিজু বলছে ঘন্টা খানেক আগে সে নাকি বাড়িতে এসেছিল। অবাক হলাম জমিদার বাবুর কথা শুনে। যে ছেলেকে বাড়ির কেউ ঘন্টা খানেক আগেও দেখেছে সে গেল কোথায়? প্রশ্ন করলাম। বিজু কোথায়? ওই দোতলায় ওর ঘরে। আসলে ঠাকুর মশাইও একটু বাচ্চা গোছের তো, তাই ওর কথা কেউ তেমন একটা ভরসা করে না। বেচারার আবার অটিজম আছে। সত্যি বলতে এই কথাটি আমি কিন্তু বুঝতে পারিনি। পাশের ঘর থেকে ভবেন মাথা ঝুঁকিয়ে বলে দিল, ওর বয়স অনুযায়ী মাথার বুদ্ধির বিকাশ হয়নি এখনো। ওই ফুল ফল পাখিদের সঙ্গে কথা বলে। এবার বুঝলাম ব্যাপারটা। একটু চিন্তা করে বললাম, আমি তার সাথে একটিবার দেখা করতে চাই, সেটা কি সম্ভব? কেন নয়, আসুন ঠাকুর মশাই। না না না, আপনারা কেউ না, আমি একা যাব। এমন সময় প্রাণগোপাল রায় মানে জমিদার মশাইয়ের ছোট ভাই তার পূর্ব পরিচিত স্বরে বলল, আমি কাউকে আমার ছেলের সাথে দেখা করতে দেব না। আর দাদা, আপনি এইসব ভণ্ড লোকদের বাড়িতে ঢুকতে দেন কেন বলুন তো? প্রাণ, ভদ্রভাবে কথা বলো। উনি একজন ব্রাহ্মণ সন্তান, আর তাছাড়া উনি তো আগের থেকে বলেছিলেন যে বাড়িতে কিছু একটা গন্ডগোল হবে। এর মধ্যে দয়া করে আর ঝামেলা বাড়িও না। আপনি উপরের একদম পশ্চিমের ঘরটায় চলে যান ঠাকুর মশাই, ওইটাই বিজুর ঘর। লজ্জা জিনিসটাকে এ সময় প্রশ্রয় দেওয়াটা উচিত হবে না ভেবেই আমি জমিদার বাবুর কথা মতো অন্দরমহল বৈঠক ঘর পেরিয়ে দোতলার সিঁড়ি ধরলাম। সত্যি বলতে আমি তখনও বুঝতে পারিনি যে নিজের অজান্তে কত বড় ভুলই না করে ফেলেছি আমি। কিশোরী গলা ছেড়ে প্রশ্ন করল, আপনি এর মধ্যে আবার কি ভুল করলেন? তারানাথ বিলম্ব না করে এক বাক্যেই উত্তর দিল, যে বাড়িতে প্রেত সংক্রান্ত কোনো প্রকার অনিষ্ট না ঘটায় ছিল, আমি কালচক্রে এক জ্যান্ত মানুষের আত্মাকে ভবিষ্যৎ থেকে বর্তমানে টেনে এনে তার অকাল মৃত্যু ঘটিয়েছি। বলেন কি? ঠিকই বলছি, শোনো তবে। দোতলায় গিয়ে টানা বারান্দা পেরিয়ে পশ্চিমের ঘরটির সামনে এলাম। দেখলাম বিজু খোলা জানালার দিকে মুখ করে এক মনে বসে কি যেন ভাবছে। প্রায় আমার মাথা সমান লম্বা কালো শীর্ণকায় ছেলেটির যে এমন এক রোগ রয়েছে তা কিন্তু দেখলে বোঝাই যায় না। এমনকি জমিদার বাবুও আমার সঙ্গে প্রতিমা আনতে যাওয়ার সময় তার দেখা হলো, তখনও বিষয়টা আমি তেমনভাবে লক্ষ্য করিনি। ঘরের দরজায় দুবার টোকা দিতেই সে পিছনে ঘুরল। আমি প্রশ্ন করলাম,
পলাশ মামাকে শেষবার কোথায় দেখেছো? সে এক ঝটকায় আবার জানলার দিকে মুখ ঘুরিয়ে নিল, তারপর অভিমানের সুরে বলল, বলবো কেন? তোমরা তো কেউ বিশ্বাস করোনি আমার কথা। আমি বিছানার এক কোণে গিয়ে বসলাম, তারপর বললাম, আমি বিশ্বাস করি বলেই তো তোমার কাছে একা গেলাম। আমার বলো কোথায় দেখেছো? সে কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিল, অতিথিশালার ঘরে আমি তাকে ঢুকতে দেখেছি। বাবা তাকে বাড়ি চলে যেতে বলেছিল। কেন? আমার বাবাও তো। বিজু, চলো খেয়ে নেবে বাবা। সারাদিন খাওয়া দাওয়া নেই, এখন গল্প করতে বসেছে। আচমকা ঘরে ঢুকে পড়লেন প্রাণগোপাল বাবু। বলা ভালো, এক প্রকার জোর করে বিজুকে নিয়ে এসে নিচের তলায় চলে গেল। আমি যেটুকু বুঝেছিলাম তার বাইরে আর কিছু জানার ছিল না আমার। তবে পশ্চিম প্রান্তের শূন্য ঘরের থেকে যখন বাইরে এলাম, দেখলাম লম্বা বারান্দার শেষ প্রান্তে প্রাণগোপাল বাবু ও তার ছেলে বিজু প্রস্থান পর্ব দেখছে একটি ছায়ামূর্তি। উচ্চতায় আমার কাঁধের সমান এবং পরনে হাঁটু পর্যন্ত পতুয়া জাতীয় কিছু। ওরা সিঁড়ির পথে মিলিয়ে যেতেই সেই ছায়া যেন পুঞ্জিত ছাইগাদার উত্তরে হাওয়া বয়ে যাওয়ার মতো মিলিয়ে গেল। মনে মনে ভাবলাম, যে বাড়িতে কোনো অশরীরী কাণ্ড ঘটার কথাই নয়, সেখানে এ কিভাবে সম্ভব? তাহলে কি আমার গণনা শক্তি ও অনুমান এরই মধ্যে লোপ পেয়েছে অনেকটা? মনে গেঁথে গেল অনেক সময়ের সন্ন্যাস জীবনের বিরতি হওয়ার বোধহয় এমনটা হচ্ছে। যতই সময় যায় মাথাটা যেন চিন্তায় আরো ভারী হয়ে ওঠে আমার। তবে বিজুর চোখে মুখেও কণ্ঠের সত্যতা দেখেছি। আমার বিশ্বাস সে মিথ্যা বলছে না। চোখ কান খোলা রেখে সিঁড়ি ধরে নিচে নেমে এলাম। দেখলাম জমিদার রামজীবন রায় একদম শেষ ধাপের সম্মুখেই আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন। হাত জোর করে বললেন, ভাইয়ের ব্যবহারে কিছু খারাপ মনে করবেন না ঠাকুরমশাই। ওর ছেলেটা অমন হওয়ার পর থেকেই ভাই এমন হয়ে গিয়েছে, কাউকে যেন সহ্য করতে পারে না। আগে কিন্তু এমন ছিল না, সে জানেন? রায়মশাই, আপনাদের অতিথিশালার ঘরগুলি কোন দিকে একটু বলতে পারবেন? আপনি নিশ্চয়ই বিজুর কথা শুনে মনে করছেন পলাশ সত্যি ওখানে আছে। আপনারও ভুল নয় ঠাকুরমশাই। আমি ওর কথা শুনে সব কটা অতিথি কক্ষ খুলে খুঁজে খুঁজে দেখেছি, কোথাও কেউ নেই। এই সময় সকলের থাকার ব্যবস্থা হয় বাড়ির পিছনের দিকটায়, তাই ওই ঘরগুলি বন্ধই থাকে। তবুও যদি আপনি নিশ্চিত হতে চান ঠাকুরমশাই, এই নিন ছবি, নিন, নিজে দেখে আসুন একবার। আমি চাবি নিয়ে চলে গেলাম একতলার অতিথিশালার ঘরগুলির সরু গলিতে। জমিদার বাবু বারান্দায় প্রান্তে দাঁড়িয়ে রইলেন, এলেন না। গলির দুপাশে তিন তিনটি করে মোট 6টি ঘর। প্রতিটি তালার পাশে 1, 2, 3 করে চাবির ক্রমিক সংখ্যা লেখা আছে। আমি ডান দিকে 3টি ঘর দ্রুত খুলে দেখে নিলাম ও হতাশ হলাম। বাঁদিকের প্রথম ঘরটির দরজায় হাত রাখতেই সেটা একটা বিকট প্রাচীনত্বের আর্তনাদ করে খুলে গেল। অন্ধকারের ভেতর থেকে পরিচিত কণ্ঠ শুনতে পেলাম, ঠাকুর মশাই, বিশ্বাস করুন, আমার ছেলে বিজু মোটেই বোকা নয়। বাড়ির বাকিদের যেমন অধিকার আছে জমিদারি সম্পত্তিতে, তারও আছে। তবে তবে আমি আপনার কাছে স্বীকার করছি যে পলাশকে আমি এই ঘরে ঢুকতে দেখেছিলাম। বীরেন তাকে যথেষ্ট কুৎসা করত, এমনকি কালকেও প্রতিমার চালচিত্র পালের সঙ্গে ধরে যখন পলাশ তুলছিল, তখন মায়ের হাতে অস্ত্র ভূষিত করছিল দাদার ছেলে বীরেন। আমি পাশেই ত্রিশূল ধরে দাঁড়িয়েছিলাম তার হাতে তুলে দেওয়ার জন্য। সে সময় দাঁত কিটমিটিয়ে বীরেন পলাশকে বলল, তুমি এখানে কেন এসেছো মামা? নিজের মাকে খেয়েছো, এবার জামাইবাবুর কাছ থেকে সম্পত্তি ভাগ নেওয়ার জন্য এসেছো? ভালো চাও তো চলে যাও কুসুমবনি থেকে, নইলে কিন্তু খুব খারাপ হবে। এইটুকু বয়সে তার মনে এমন হিংসার জন্ম নিয়েছে দেখে আমার মনে ভয় হলো। ওদিকে বস্ত্র বিতরণের সময় আপনি বিজুর দিকে কেমন ভাবে তাকিয়েছিলেন, তারপর প্রতিমা আনতে যাওয়ার সময় দাদার সাথে কি যেন আলোচনা করছিলেন। অভাগা বাবার মন, বুঝতেই তো পারছেন। মন বলছিল আপনিও বুঝি কোনো ষড়যন্ত্র করছেন আমার ছেলের বিরুদ্ধে। তবে সত্যি বলছি ঠাকুরমশাই, ওর মনে কোনো প্যাচ নেই। আমার মন বলছে ঠাকুরমশাই, পলাশ ওর বাড়িতে ফিরে গেছে। এমন অপমান সে সহ্য করতে পারেনি,
এমনকি আমিও তাকে বলেছি, কেন মিছে মিছে অপমান সহ্য করার জন্য পড়ে আছিস? সে বলল, দাদাবাবু, আমার ভাগনা আমায় খুনের হুমকি দিয়েছে। সে মনে করে আমি অর্থলোভী। আজ ওর মধ্যে এমন চিন্তা ভাবনার জন্ম নিয়েছে যখন, এই বাড়িতে আমি আর আসবো না। তবে বিজুকে কিন্তু একটু সাবধানে রাখবেন। বলতে খারাপ লাগছে, কিন্তু এরকম কূটনৈতিক মস্তিষ্কধারী ছেলের নজর আপনার ছেলের দিকেও রয়েছে। হ্যাঁ, এ ব্যাপারে কিন্তু আর কোনো প্রশ্ন থাকে না। আমার আর বেঁচে কি হবে বলুন? দিদির কাছে এসেছিলাম একটা কাজ বাজের জন্য, যদি আপনারা একটু আমায় ঢুকিয়ে দিতেন, কিন্তু না, সে আর হলো না। এক কথায় খুব কষ্ট পেয়েই সে বেরিয়ে গেল বাড়ি থেকে। তখন সকলে মণ্ডপে, আর আমি এতক্ষণ ব্যাপারটা চেপে রয়েছি বীরেনের জন্য। হাজার হলেও এই কথা যদি আমি বলি, ওই ছেলে আমার ছেলেরও কোনো ক্ষতি করে দিতে পারে। কাজে কাজে বাইরে থাকি, স্ত্রী গত হয়েছে আজ বেশ কয়েক বছর হয়ে গেল। কি করব ঠাকুরমশাই, আপনিই বলুন। সমস্তটা শুনে বেজায় মন খারাপ হয়ে গেল আমার। জমিদারের মতো মানুষের ছেলের এমন মনের অবস্থা। তবে কি যে ছায়া আমি দেখেছি তা প্রশ্ন করলাম। আচ্ছা, পলাশের পোশাক আজ কি ছিল বলতে পারবেন, বা তার উচ্চতা? প্রাণগোপাল একটু ভেবে বললেন, একটা হাঁটু পর্যন্ত ফতুয়া পরেছিল আজ, আর লম্বায় প্রায় আমার কাঁধ সমান। আমি প্রাণগোপালের সঙ্গে আমার উচ্চতার বৈষম্য দেখলাম। আমরা দুজনই সম্পূর্ণ মাথায় মাথায়, অর্থাৎ যে ছায়া আমি দেখেছি তা পলাশেরই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার পোশাকের বর্ণনাতেও হুবহু মিল রয়েছে। তৎক্ষণাৎ মাথায় এলো গুরুজির বলে দেওয়া কথাটি। খাল আবদ্ধীকরণ প্রক্রিয়াকালে তোমার সামনের পর্যবেক্ষিত পটভূমির মধ্যে যদি কোনো অশরীরীর আবির্ভাব থাকে, তবে সে তোমার প্রক্রিয়ায় বাধা পড়লে একই সঙ্গে বর্তমানে ফিরে আসতে পারে। অর্থাৎ পলাশ হয়তো এখন আর বেঁচে নেই, অথবা রাতের মধ্যেই সে মারা যাবে। নইলে আগামীকাল সকালের যে দৃষ্টান্ত আমি আগের থেকেই দেখেছি, তাতে তার আত্মা বিচরণ করা তো সম্ভব নয়। সে ভবিষ্যৎ থেকে আমার ভগ্ন প্রক্রিয়াকরণের ফলে বর্তমানে চলে এসে ঠিকই, তবে এটাও তো হতে পারে যে সে এখনো মারা যায়নি। আগমতন্ত্রের জ্ঞান থাকলে প্রকৃতির নিয়মকেও বদলে দেওয়া যায়, তা তোমাদের আগেই তো বলেছি। মাথায় এলো যদি এখনো সে জীবিত থাকে এই ধরাধামে, তবে আমি তাকে মরতে দেব না, বরং পুনরায় এই আত্মাকে নিয়েই ফিরব তার স্থূল দেহে। প্রাণগোপালকে বললাম, সাদা সর্ষে জোগাড় করে দিতে পারবেন? সে বিনা বাক্য ব্যয়ে 5 মিনিটের মধ্যে আমায় 1 মুঠো সাদা সর্ষে এনে দিয়ে বলল, ঠাকুরমশাই, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন, তবে দেখবেন দয়া করে আমার মামোরা ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়। আমি তাকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করবেন না প্রাণগোপাল বাবু, বিজুর মতো ছেলে এই ঘৃণ্য জগৎ সংসারের গর্ব। আপনি অনেক ভাগ্যবান একজন পিতা। এখন আর দেরি করবেন না, দেরি করলে আমার চলবে না। আমি আসি। আমি জমিদার বাড়ির বাইরে এসে মুঠো হাতটি কপালে ছুঁয়ে তাতে অশরীরী আবদ্ধ করার বীজ মন্ত্র পড়লাম। তারপর 1 মুঠো সর্ষে অল্প অল্প করে ফেলতে ফেলতে গোটা বাড়িটার চারিদিকে ঘুরে যখন আবার পূর্বে স্থানে ফিরে এলাম, দেখলাম সেই ছায়ামূর্তি আমার থেকে খানিক বিলম্বে স্থির দৃষ্টিতে চেয়ে আমার দিকে তাকিয়ে আছে। কোনো ভৌতিক অবয়ব বলতে আমরা যা বুঝি ঠিক তেমন কিন্তু নয়। তার কেবল শরীরটাই ম্রিয়মান ছায়ার মতো, চেহারায় কিন্তু একদম একটা সাধারণ মানুষের মতো তার শারীরিক ভাষা। সে এখন আমার আদেশের অপেক্ষারত। বললাম, তোমার স্থূল দেহের কাছে আমায় নিয়ে চলো। সে হাত তুলে আমার পেছনে ফেলে আসা রাস্তার দিকে ইশারা করল। আমি সময় নষ্ট না করে সেদিকে এগোতে শুরু করলাম। আকাশ তখন আরো গম্ভীর হয়ে গেছে। পাতা ডোবানো বৃষ্টিতে ব্যাঙ ডাকছে গলা চিরে। ঝিঝি পোকার দল বৃষ্টির শব্দের সাথে তাল মেলাতে না পেরেই বোধহয় চুপ করেছে। হঠাৎ আমার ডান দিকের জঙ্গলের ভেতরকার কোনো স্থান থেকে
কোনো মানুষের হাঁটাচলা করবার শব্দ আসছে বলে মনে হলো। যতই মেঘ থাকুক না কেন, ঢেকে রাখা পূর্ণিমার আলো যেন প্রাণ চেষ্টা করে নিজেকে, তবুও প্রকাশ করতে চায় না সেই রাতে। এই কারণে একটু কিছুক্ষণ একদিকে চেয়ে রইলেই স্পষ্ট না হলেও বোঝা যায় বস্তুর উপস্থিতি। ঠিক তেমনি দৃষ্টির শক্তির উপরে চাপ দিয়ে আবিষ্কার করলাম একটা মনুষ্য অবয়বকে, যে হাতে একটা দড়ি জাতীয় কিছু নিয়ে রুদ্ধশ্বাসে হেঁটে চলেছে। অনুমান করা শক্ত নয়, এই যে পলাশ, যার ভবিষ্যৎ আমায় তার বর্তমানকে খুঁজে দিতে সাহায্য করলো। হাঁক দিলাম, পলাশ, তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ। একটি বার আমার কথাগুলি। এমন সময় বিভৎস চিৎকারের জঙ্গল মম করে উঠল। মনে হলো কোনো মানুষকে হঠাৎ অবডাল থেকে আঘাত করে তাকে মৃত্যু যন্ত্রণা দেওয়া হয়েছে। দৌড় দিলাম শব্দ লক্ষ্য করে। শুনতে পেলাম কেউ পৈশাচিক ইঙ্গিতে হাঁপাচ্ছে আর বলছে, আয় তোকেও শেষ করবো ভণ্ড ঠাকুর। অনেক মিনমিনে সমালোচনা করেছিস, আর না। আর মামা, তোমায় বলেছিলাম চলে যেতে, আর তুমি কাকার কাছে গিয়ে আবার নালিশ করতে গেলে। কি ভেবেছো অন্যদিকে নজর থাকে না আমার? এবার যাও, যত সম্পত্তি তুমি চাও তোমায় দিয়ে দিলাম। জমিদার পুত্রের নৃশংস রূপ দেখে আমার পায়ের তলার থেকে তখন মাটি সরে যাওয়ার জোগাড়। মহাকালের স্তরে স্তরে সঞ্চয় করে রাখা বিধির অখণ্ড বিধানের মায়ায় সেদিন আমার চোখের সামনে চলে গেল একটি নিষ্প্রাণ মানুষের প্রাণ। হয়তো আমি সেদিন তাকে আত্মহত্যার হাতের থেকে বাঁচাতে পারতাম, তবে নৃশংস বাস্তবটায় যে আরো একটি পিশাচরূপী মনুষ্যের হস্তক্ষেপ রয়েছে, তার আঁচ আমি বিন্দুমাত্র আগে পাইনি। তারানাথ চুপ করল। বললাম, জমিদারের ছেলের কোনো শাস্তি হয়নি? তারানাথ এক মনে আবার জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে রইল। আমি বললাম, ঠাকুরমশাই। হ্যাঁ, হয়েছিল। একটু বিস্তারিত বলি। আমি সেদিন জীবনে ভয় নয়, একটি অন্য কারণেই সেখান থেকে পালিয়ে এসেছিলাম। চেয়েছিলাম ব্যাপারটা সম্পূর্ণ চেপে যাক বীরেন। হয়েছিল তাই। বাকি ঘটনাটুকু আমি ভবেন ভট্টাচার্যের কাছে শুনি। আসলে সেদিন বীরেন বাড়ি ফিরে গিয়ে হাঁপাতে জানায়, আমি একটা চোরের পিছু করেছিলাম বাবা। ঝুল বারান্দায় ফুলের ঝুড়ি রাখা ছিল, সেইগুলো নিয়ে মণ্ডপে যাচ্ছি, দেখলাম হাতে কি একটা নিয়ে একজন পালালো। কোথায় দেখলি? ওই যে আমাদের গোলার পিছনের দিকে। পিছু নিলাম সব ফেলে রেখে, প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু দেখলাম ওর হাতে একটা ত্রিশূল রয়েছে। আমার মনে হয় ওই বৈঠক ঘরের থেকে যে পুরনো ত্রিশূলটা আমরা বাদ দিয়েছি, সেটাকে সোনার অস্ত্র ভেবে নিয়ে পালিয়েছে। বারবার বলেছি বাবা, এখন মানুষজনকে এত বিশ্বাস করবেন না। জমিদারবাবু তার ছেলেকে সাধুবাদ জানিয়ে বলেন, সত্যি আমার ছেলেটা খুবই বাহাদুর হয়েছে, সাব্বাস বীরেন। জমিদারও বৈঠক ঘরে গিয়ে দেখে সত্যি নির্দিষ্ট ত্রিশূলটি নেই। পরদিন সকালে দৃষ্টান্ত তোমাদের চেনা। তুমুল বৃষ্টি, তার সাথে বাড়ি ভর্তি পুলিশ। পলাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এদিক ওদিক সাড়া পড়ে গেল। জমিদার রামজীবন রায় ভাবলেন তার ভাই প্রাণগোপালের ব্যবহারে আমি খুব কষ্ট পেয়ে বোধহয় আমি চলে গেছি, কিন্তু আমার অবর্তমানেই তো পুজো চলল। বীরেনের শাস্তি বা জঙ্গল থেকে পলাশের দেহ উদ্ধার কিছুই হলো না। তারানাথের ঠোঁটের কোণায় একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে বলল, আমার বশীভূত পলাশের আত্মাটি টানা 5 দিন আমার সাথে সাথে ঘুরেছে পরবর্তী আদেশের অপেক্ষায়। জমিদার বাড়ির বিসর্জনের দিন আমি তাকে অন্তিম নির্দেশ দিলাম, বলে পাঠালাম, তোমার এই অবস্থা আজ যে কারণে হয়েছে তার বদলা তুমি চাইলে নিতেই পারো। ভবেন ভট্টাচার্য বলেছিল ঠাকুর বিসর্জন দিতে জলে নেমে জমিদারের ছেলে মারা গেছে। সেই রাতে আমি ভয়ঙ্কর বৃষ্টি, তার উপর প্রায় 50-60 জনের জমায়েত একই স্থানে প্রতিমাকে কেন্দ্র করে। কখন তার মধ্যে থেকে পলাশ তার কার্যোদ্ধার করে নিয়েছে কেউ জানে না। গ্রামের লোকজন জলে খোঁজাখুঁজি করে 2টি দেহ উদ্ধার করে। এক হলো বীরেনের এবং অপরটি হলো কলসি বাঁধা পলাশের। সুতরাং সেই রাতে পলাশকে জলে ফেলেই বীরেন বাড়িতে ফিরেছিল। কি
হলো তো এবার পূর্ণ গল্পটি, তবে সব কাহিনীর সমাপ্তি শুভ নয়, তা একদিন পরে হবে ক্ষণ, কেমন? শুনছিলেন লেখক রাজপ্রতাপ বসুর কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন জমিদার বাড়ির রহস্য। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।